এখানে কত বছর ধরে তুমি আসছো? 33 বছর আখড়াটা হচ্ছে। আচ্ছা, আসি আমি ছোট থেকেই আসি। আচ্ছা, তোমার আখড়ার নাম কি? আমার নাম ঋষিকেশ নায়ক। আর তোমার আখড়ার নাম কি? আখড়ার নাম শ্রী শ্রী বামা কালী সেবাশ্রম। আচ্ছা আচ্ছা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে বহু মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়। জয়দেবের মেলা মানেই বাউল আর কীর্তনিয়াদের জমজমাট গানের আসর। প্রতি বছরই এই সময়টার অপেক্ষায় দিন গোনেন বাউল প্রেমীরা, সেই সাথে মকর শান্ত উপরি পাওনা। অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম কেন্দুলি। ছোট্ট গ্রাম কেন্দুলির সবথেকে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে এই মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। তাহলে বন্ধুরা, আসুন জেনে নিই এই মেলার ঐতিহাসিক নানা জানা অজানা তথ্য, সেই সাথে কোথায় এখানে এসে থাকবেন, কিভাবে আসবেন, কি খাওয়া দাওয়া করবেন, সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আই এম অনলি দীপা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শিয়ালদা থেকে দুপুর 1:40 বালিয়া এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম আমরা, যার টিকিট মূল্য প্রতি জন পিছু 55 টাকা করে পড়েছিল। আমাদের গন্তব্যের দূরত্ব 2-3 ঘন্টার জন্য আমরা জেনারেল কম্পার্টমেন্টেরই টিকিট কেটেছিলাম। আমাদের গন্তব্য ছিল দুর্গাপুর। বোলপুর এবং দুর্গাপুর দুটো স্টেশন থেকেই কেন্দুলি যাওয়া যায়, তবে বোলপুরের তুলনায় দুর্গাপুর থেকে কেন্দুলি যাওয়ার দূরত্ব অনেকটাই কম। শিয়ালদা কিংবা হাওড়া থেকে প্রথমে দুর্গাপুর এবং তারপর সেখান থেকে কেন্দুলি যাওয়ার আরও অনেক সহজ উপায় রয়েছে, তার যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। এরপর দুর্গাপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে বাসে করে সোজা রওনা দিলাম আমাদের গন্তব্যে। ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সেই পবিত্র এবং পূর্ণভূমিতে, হ্যাঁ, জয়দেবের মেলাতে। আর এই জয়দেব হলেন গীত গোবিন্দের রচয়িতা তথা লক্ষণ সেনের সভাকবি। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। 12 শতকে এই কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেব গোস্বামী। নিজ জন্মস্থান কেন্দুলি থেকে কবি জয়দেব কাটোয়া গঙ্গাতে যেতেন 365 দিন স্নান করতে। একদিন গঙ্গা দেবী তাকে স্বপ্নে বলেন যে, ভক্ত জয়দেব, তোমায় আর কষ্ট করে এখানে আসতে হবে না, আমি নিজেই উজানে যাব মকর সংক্রান্তিতে কদমকুণ্ডির ঘাটে। লোকমুখে জানা যায় রাধা মাধবের মন্দির প্রথম নির্মাণ করেছিলেন রাজা লক্ষণ সেন। সেই মন্দিরে কবি জয়দেব নিজ হাতে রাধা মাধবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সম্পূর্ণ মন্দিরে রয়েছে টেরাকোটার কাজ, যা দেখলে বোঝা যায় এটি অতীতে আরো কতই না সুন্দর ছিল। তবে বর্তমানের এই মন্দিরটি 1683 সালে কবির জন্মভিটের ওপর বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র 9টি চূড়ার এই রাধা মাধবের মন্দির নির্মাণ করেন। এবারে আমরা প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। ঢুকতেই বাদিকে রয়েছে কবি জয়দেব গোস্বামী, আর একদম সামনে রয়েছে রাধা মাধব, আর তার ঠিক ডান দিকে রয়েছে মা পদ্মাবতী। বীরভূমের সংস্কৃত পণ্ডিত কবি জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে সেই থেকে শুরু হয় অজয় নদের পাড়ে কেন্দুলি জয়দেবের মেলা। শুধু যে প্রাপ্তবয়স্কদের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা তা কিন্তু একেবারেই নয়। 8 থেকে 80 সকলেই মেলার আনন্দ সমানভাবে উপভোগ করার মতো যথেষ্ট আয়োজন কিন্তু নজর কাড়ার মতো ছিল। আনুমানিক 400 বছরের পুরাতন এই মেলাকে কেন্দ্র করে বহু সাধু সন্তরা এখানে আখড়া তৈরি করেন। প্রতি বছর 300 থেকে 400টি আখড়া তৈরি করা হয় এই মেলাতে। এই আখড়াগুলিতে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের থাকা এবং খাওয়ার যথেষ্ট সুব্যবস্থা থাকে। তবে আপনারা যে আখড়াতেই থাকুন না কেন, সেখানে সাধু সন্তদের অবশ্যই কি একটা মূল্য ধরে দিয়ে তবেই সেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করবেন, কারণ আপনি মনে রাখবেন আপনি সেখানে একটা পুণ্যভূমিতে পা রেখেছেন। বিনামূল্যে কোনো কিছুই সেখানে করাটা উচিত হবে না। গোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছে কবি জয়দেব পদ্মাবতী। জয়দেব
পদ্মাবতী এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন বলতে কি জয়দেবের বেশ ধরে আবির্ভাব হয়েছিলেন। তিনি যখন গীত গোবিন্দ রচনা করছিলেন আর কি, উনি লেখার সময় লিখতে লিখতে দেহি পদ পল্লব উদাহরণ যে ভাষাটি আছে আর কি, তো ওইটা লিখতেও দ্বিধাবোধ করছিলেন। মানে রাধিকা মানে তার পদযুগল ঠিকভাবে কৃষ্ণ মাথায় নিয়ে আসে। চান করতে গেলে যাবো আমি চানটা করে আছে কিন্তু লিখতে আরম্ভ করেছে, লেখা চলছে, লেখা ওই অবস্থায় ওই লিখতে পারছে না, যার জন্য আর কি ওইভাবে স্নান করতে গেলাম। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর কি তখন দেখছি যে না এই খেতে এই তো মানে খুব দ্বিধায় পড়েছে, আমাকে সেগুলো করতে হবে, হ্যাঁ ওই ভুলটা ভাঙাতে হবে। যার জন্যে স্বয়ং ভগবান সেই জয়দেবের বেশ ধরে বলছে পদ্মাবতী আমার সেই শ্লোকটা মনে পড়ে গেছে, তো আমি ওটা লিখি আমি স্নান করতে ফিরে এলাম, লিখে তারপরে আমি এবার পদ্মাবতী তখন খেতে দিয়ে খেয়েছে, তারপরে বিশ্রামাগারে গেছে, তারপরে ওই পদ্মা মানে শ্রীকৃষ্ণ ওই জয়দেবের বেশ ধরে এসে এবার ওই প্রতিদিনই আর কি জয়দেবের সেবা করে আর কি সেবা করতে আর কি তার পাত্রেই সেবা করে, যার জন্যে বিশ্রামে কাটিয়েছে, তারপরে পদ্মাবতী সেবা করছে। সেই মধ্যে জয়দেব বিশ্রাম করে এসে ফিরে আসছে, তখন দেখছি জয়দেব পদ্মাবতী কেন খাচ্ছে আর কি, কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে আমার খাওয়ার ছাড়া তো খাই না, কেন খাচ্ছে আর কি। এই পদ্মাবতী নিয়ে আজকে এরকম আমি তো স্নান করি, ও আবার কি ব্যাপার আমি আপনার প্রতি লেখাটা গ্রহণ করলাম, তারপরে মানে বিশ্রাম করতে গেছে, আর সেই মধ্যে জয়দেব হাজির হয়েছে। তো আমি তো আপনাকে সেবা করালাম, বিশ্রামে দেবেন পুঁথিতে পদ্মা পূরণ করলেন, তো পদ্মা পূরণ করা বলছে দেখি জয়দেব যে পুঁথিতে দেখছে যাহা পুঁথিতে লেখা রয়েছে যেই কথা বললাম তারা, তো এই কথাটা যখনই দেখে বলছে পদ্মাবতী তুমি ধন্য, তখন জয়দেবী তখন পদ্মাবতীকে সেই কৃষ্ণকে যে চরণ ই করছে তখন সেই চরণ বন্দনা করিয়ে বলছি তুমি ধন্য। আগে আমি হ্যাঁ এতদিন ধরে আমি এত তপস্যা করলাম, আমি দর্শন পেলাম না, তুমি দর্শন দিয়ে জয় তুমি ভাবতে পারো, এটাই হচ্ছে জয়দেবের নিয়ে। আর হ্যাঁ, মেলায় আগত পুণ্যার্থীদের সুলভ শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছিল। অবশেষে সেই সময়টা চলেই আসলো যখন আমরা প্রস্তুতি নিচ্ছি বাড়ির পথে রওনা দেওয়ার।